তাহলে আজকে আমরা আবার ক্লাস করতে এসেছি। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টা নিয়ে খেলা করব তোমাদের সঙ্গে, সে খেলার বিষয়টা হচ্ছে চতুর্ভুজ। দেখো, তোমরা কিন্তু এর আগে ছোটবেলায় ক্লাস 4 থেকে 5, 6, 7, 5, 6-এও কিন্তু চতুর্ভুজ সম্পর্কে জেনেছো। আজকে জাস্ট আমরা নতুন করে কিছু শিখবো। অর্থাৎ খেলাটা নতুনভাবে খেলবো। তা প্রথমে আমরা জানবো চতুর্ভুজ কাকে বলে। দেখো, চতুর্ভুজ কাকে বলে তা জানতে গেলে আমরা যদি সংজ্ঞাটাকে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাচ্ছি চতুর মানে হচ্ছে চার, আর ভুজ মানে হচ্ছে বাহু। অর্থাৎ চারটে বাহু দ্বারা, তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলবো আমরা। তাহলে খেলাটা কি মনে করো, তোমাকে আমি 3-4টে দেশলাই কাটিয়ে দিলাম। তাহলে সাগ্নিককে একটা দিলাম, স্বস্তিককে একটা দিলাম, সৌরভকে একটা দিলাম। এই 4টে দেশলাই কাটি আমি সৌরভকে বললাম সাজা। তাহলে ও যদি এইভাবে সাজায়, তা দেখো তো 4টে কাটি দিয়ে আটকে দেওয়া গেল জায়গাটা। তাহলে এই যে জিনিসটা হলো, এই সমতলিক ছবিটাকেই বা চিত্রটাকেই আমরা বলবো চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ কাকে বলে জানা গেল। এবার হচ্ছে দেখো, আমরা জানবো চতুর্ভুজের অংশ। চতুর্ভুজের বিভিন্ন অংশগুলো কি কি, তাই না? আমাদের শরীরের যেমন বিভিন্ন অংশ হয়, তাহলে চতুর্ভুজেরও বিভিন্ন অংশ আছে। দেখো, চতুর্ভুজে আমি যদি একটা ছবি আঁকি এখানে বোঝার জন্য, তাহলে দেখো এ বি সি ডি আঁকলাম। তাহলে এই চতুর্ভুজের দেখো 4টে বাহু আছে। তাহলে প্রথম হচ্ছে 4টি বাহু। বাহুগুলো কি কি এখানে আমরা লিখতে পারি। ঘড়ির কাঁটার বিপরীতে নাম হয়, এইভাবে নাম দেবে এ বি, বি সি, সি ডি এবং ডি এ হয়েছে। এবার দেখো 4টে শীর্ষবিন্দু, 4টি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু ইংরেজিতে বলে ভার্টেক্স। তাহলে কি, 4টে শীর্ষবিন্দু কি কি? এ একটা, বি একটা, সি একটা, ডি একটা। তাহলে বলো তো শীর্ষবিন্দু কাকে বলে? কোনো সমস্যা? হ্যাঁ স্যার, শীর্ষবিন্দু কাকে বলে আমি বুঝিনি। শীর্ষবিন্দু হচ্ছে দুটো বাহু, দুটো রেখা যে বিন্দুতে গিয়ে ছেদ করে তাকেই আমরা বলবো শীর্ষবিন্দু। তাহলে আমরা 4টে শীর্ষবিন্দু পেলাম, কারণ আমি দেখছি এডি আর বিসি এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ একটা শীর্ষবিন্দু। আবার দেখো এ বি আর বিসি এরা বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে বি একটা শীর্ষবিন্দু। বিসি আর সিডি সি বিন্দুতে ছেদ করেছে, সি একটা শীর্ষবিন্দু। সিডি আর এডি ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে ডি হচ্ছে একটা শীর্ষবিন্দু। পরিষ্কার। 3 নম্বর হচ্ছে বৈশিষ্ট্য বা তোমার অংশ হচ্ছে, দেখো 4টি কোণ থাকবে। অর্থাৎ চতুর্ভুজের 4টি কোণ থাকবে। এখন কোণগুলো কি কি? না, কোণগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেমন আছে সেভাবে নাম দাও। প্রথমে নাও এ বি সি, এবার বি তে সি মাঝখানে আছে, তারপর একটা বি সি এ, তারপর একটা সি মাঝখানে আছে, দেখো বি সি ডি, বি সি ডি, তারপরে সি মাঝখানে আছে, তাহলে সি ডি এ, সবশেষে ডি মাঝখানে আছে, ডি এ বি। তাহলে এই 4টে কোণ চতুর্ভুজের আছে। আর কি না, চতুর্ভুজে এই যে 4টি কোণ, এই 4টি কোণ আর একটা অংশ দেখায়, সেটা হচ্ছে চতুর্ভুজের 2টি কর্ণ থাকে। তাহলে কেউ বলতে পারো স্যার কর্ণ কি? তাহলে আমি কর্ণ দুটোর নাম আগে লিখে নিই। একটা হচ্ছে কর্ণ এসি এবং আর একটা কর্ণ হচ্ছে বিডি। তাহলে আমরা কি করে এসি পেয়েছি বলতো? না, এ হচ্ছে যে বিন্দুটা, সি তার ঠিক উল্টো দিকে থাকা বিন্দু। অর্থাৎ কর্ণ কাকে বলে যদি জানতে হয়, তাহলে হচ্ছে চতুর্ভুজে বিপরীত শীর্ষবিন্দু দুটির সংযোগকারী সরল রেখাকে
সরল রেখাকে কি বলে? চতুর্ভুজের কর্ণ বলে। চতুর্ভুজের কর্ণ বলে। তাহলে এখানে কটা বিপরীত বিন্দু আছে? বি আর ডি, তাই যোগ করলে বিডি একটা কর্ণ, এসি একটা কর্ণ। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে চতুর্ভুজের বিভিন্ন অংশ, অর্থাৎ চারটি শীর্ষবিন্দু, চারটি বাহু, চারটি কোণ এবং দুটি কর্ণ। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, চতুর্ভুজের চারটে যে কোণ, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি, চারটি কোণের সমষ্টি বা যোগফল কত? 360 ডিগ্রি। বলতে পারো যে স্যার কেন হলো? দেখো, আমরা কিন্তু বিগত ক্লাসে শিখেছি যে ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 হয়। তাহলে চতুর্ভুজের মধ্যে দেখো, তুমি যদি একটা কর্ণ টেনে দাও, দেখো দুটো ত্রিভুজ পাচ্ছ। তাহলে এই ত্রিভুজটার যে তিনটে কোণ, এই তিনটে কোণের যোগফল যদি 180 হয়, তাহলে এই কর্ণটার নিচে যে ত্রিভুজটা রয়েছে তার যোগফল 180 ডিগ্রি। তাহলে 180 180 যোগ করলে কত হলো? 360। তাহলে বুঝতে পারলেন যে চতুর্ভুজের যে চারটে কোণ তার যোগফল কিন্তু 360 ডিগ্রি। তাহলে আমরা চতুর্ভুজ সম্পর্কে কি জানলাম? না, চতুর্ভুজ হচ্ছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র। চতুর্ভুজে চারটে বাহু থাকে, চারটে কোণ থাকে, চারটে শীর্ষবিন্দু থাকে, দুটো কর্ণ থাকে এবং চতুর্ভুজের যে তোমার কোণ চারটে সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এবার আমরা জানবো চতুর্ভুজের শ্রেণী বিভাগ, অর্থাৎ চতুর্ভুজকে আমরা ভাগ করব। দেখো, চতুর্ভুজকে আমরা কিভাবে ভাগ করতে পারি। দেখো, চতুর্ভুজকে আমরা প্রধান দুটো ভাগে ভাগ করতে পারি, প্রধান দুটি ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? কি কি? না, একটা হচ্ছে কুব্জ চতুর্ভুজ, কুব্জ চতুর্ভুজ, আর একটা হচ্ছে অকুব্জ চতুর্ভুজ। তাহলে কুব্জ চতুর্ভুজ কি আর অকুব্জ চতুর্ভুজই বা কি, সেটা আমরা সম্পর্কে জানব। কুব্জ চতুর্ভুজ হচ্ছে, দেখো আমি একটা ছবি আঁকি আগে, তাহলে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে এই যে চতুর্ভুজটা আমি আঁকলাম, এই চতুর্ভুজটার যে দুটো কর্ণ, এই দুটো কর্ণই কিন্তু চতুর্ভুজের ভেতরে আছে। এ বি সি ডি এরা ভেতরে আছে, অর্থাৎ প্রত্যেকটা কোণই হচ্ছে কি না, কোনো কোণই হচ্ছে প্রবিদ্ধ কোণ নয়। কিন্তু যদি আমি একটা এই ধরনের ছবি আঁকি, দেখো এখানেও চারটে বাহু আছে, এ বি সি ডি, কিন্তু এর মধ্যে তফাৎ কি? এই দুটোর মধ্যে না, এখানে দেখো এসি কর্ণটা ভেতরে থাকছে, কিন্তু বিডি কর্ণটা চতুর্ভুজের বাইরে থাকছে। বা উল্টে বলতে পারি, এই চতুর্ভুজের এই কোণটা কিন্তু 180 থেকে বেশি, অর্থাৎ প্রবিদ্ধ কোণ থাকছে একটা। তাহলে আমরা কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে কি লিখতে পারি? না, যে চতুর্ভুজের কোনো কোণই প্রবিদ্ধ কোণ নয়, তাদের কুব্জ চতুর্ভুজ বলে। যেমন আমি পাশের ছবিতে এঁকেছি, এবং এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দুটি কর্ণই চতুর্ভুজের ভেতরে থাকে, দুটি কর্ণই চতুর্ভুজের ভিতরে থাকে, অর্থাৎ অন্তস্থ হয়, কোনোটা কিন্তু বাইরে থাকে না। আর অকুব্জ চতুর্ভুজ হচ্ছে যে চতুর্ভুজের একটি কোণ, অবশ্যই একটি কোণ প্রবিদ্ধ কোণ। তোমরা জানো প্রবিদ্ধ কোণ মানে কি? 180 থেকে বেশি, 360 থেকে কম, তাদের অকুব্জ চতুর্ভুজ বলে। অকুব্জ চতুর্ভুজ বলে। এদের বৈশিষ্ট্য কি? না, এদের একটি কর্ণ চতুর্ভুজের বাইরে থাকবে, আর একটা কর্ণ চতুর্ভুজের ভেতরে থাকবে। অর্থাৎ একটা কর্ণ, দেখো আমার এখানে বিডি কর্ণটা ছবিতে, বিডি কর্ণটা চতুর্ভুজের বাইরে আছে। তাহলে এই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো অকুব্জ
চতুর্ভুজ। পরিষ্কার হয়েছে? এইবার আমরা আসছি, এটা হচ্ছে চতুর্ভুজের প্রবৃদ্ধ কোণ, কোণের মানের ভিত্তিতে আমরা ভাগ করলাম এই দুটো ভাগে। একটা কোণ যদি প্রবৃদ্ধ কোণ হয় তাকে আমরা বলবো অকুব্জ চতুর্ভুজ, আর কোনো কোণই যদি প্রবৃদ্ধ কোণ না হয় তাহলে তাকে আমরা বলবো কুব্জ চতুর্ভুজ। সাধারণভাবে আমরা যে ছবিগুলো এতদিন জেনে এসেছি সেগুলো সবই কিন্তু কুব্জ চতুর্ভুজ, অর্থাৎ আমরা এই অকুব্জ চতুর্ভুজের ধারণাটা আজকে পেলাম। এবং অকুব্জ চতুর্ভুজটা কি হয়, এই রকম দেখতে হয়, অনেকটা ত্রিশূলের ইয়ের মতো, ফলার মতো, না বল্লমের ফলার মতো। এইবার আসছি আমরা চতুর্ভুজের আরো ভাগ। দেখো চতুর্ভুজকে আমরা কিভাবে ভাগ করছি। চতুর্ভুজকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। চতুর্ভুজের শ্রেণীবিভাগ কি কি ভাগ করতে পারি? চতুর্ভুজকে আমরা যদি ভাগ করি মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 ট্রাপিজিয়াম, নাম্বার 2 সামান্তরিক, নাম্বার 3 কাইট। দেখো এই তিন ধরনের চতুর্ভুজে কিন্তু ভাগ। এবার আবার সামান্তরিকের আমরা আবার কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য দেখব, তার ভিত্তিতে আমরা ভাগ করব। অর্থাৎ চতুর্ভুজকে আমরা যেটা ভাগ করছি তিনটে ভাগে ভাগ করছি, 1 ট্রাপিজিয়াম, 2 সামান্তরিক, 3 কাইট। তাহলে ট্রাপিজিয়ামের ছবিটা আমি এইভাবে আঁকতে পারি বা এইভাবে আঁকতে পারি, আর সামান্তরিকের ছবিটা আমরা এভাবে আঁকতে পারি, আর কাইটের ছবিটা আমরা, কাইট মানে জানি ঘুড়ি, তাহলে এইভাবে আঁকতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের তিন ধরনের মূল চতুর্ভুজ। এখন এই ট্রাপিজিয়াম কাকে বলে? না, ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। কমিউনিটির ক্লাস হলো বলবি, তাকে ট্রাপিজিয়াম বলে। ঠিক আছে, এই ট্রাপিজিয়ামের আমি একটা ছবিতে এখানে দেখছি, যেমন দেখো এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম। প্রথম ছবিতে এডি আর বিসি হচ্ছে সমান্তরাল, কিন্তু এটা যদি আমি বলি পি কিউ আর এস, এখানে দেখো আবার পি কিউ আর আর এস সমান্তরাল। অর্থাৎ যে কোনো একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে আমরা বলবো কি না ট্রাপিজিয়াম। এখন এই ট্রাপিজিয়ামের যে বাকি যে অসমান্তরাল বাহু জোড়া রয়েছে, অর্থাৎ এডি আর বিসি সমান্তরাল কিন্তু এবি আর ডিসি তো সমান্তরাল নয়, তাহলে এই যে অসমান্তরাল বাহু একে আমরা বলবো তির্যক বাহু। তাহলে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে যে তির্যক বাহু কাকে বলে। না, ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু জোড়াকে তির্যক বাহু বলে, তির্যক বাহু বলে। বুঝছে? এটা মনে রাখবে। তাহলে সামান্তরিকে ট্রাপিজিয়ামের যে অসমান্তরাল বাহু তাকে আমরা বলবো তির্যক বাহু। যেমন আমার ছবিতে এ বি বা ডিসি তির্যক বাহু, অথবা দ্বিতীয় ছবিতে পিএস কিউ আর তির্যক বাহু। বুঝে গেছে? এবার আসছি আমরা একটু তির্যক বাহুর দুটো যদি সমান হয়ে যেত, যদি ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি সমান হয়, তির্যক বাহু দুটি সমান হয়ে যায় বা সমান হয়, তবে ওই ট্রাপিজিয়ামকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হয়, ট্রাপিজিয়াম বলে। বুঝে গেছে? তাহলে এই হলো ট্রাপিজিয়ামের ক্যারেক্টার বা চরিত্র। আরেকটা জানবে, সেটা মনে রাখবে, যদি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয় তার কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয়, কিন্তু যদি সাধারণ ট্রাপিজিয়াম হয় তাহলে তার কর্ণ দুটো সমান হয় না। অর্থাৎ আরো একটা বৈশিষ্ট্য, সাধারণ ট্রাপিজিয়ামের কর্ণ দুটি অসমান, কিন্তু কি না সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের
কর্ণ দুটি দৈর্ঘ্য সমান হয়। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমাদের ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হয়ে গেল। এবার আসছি আমরা সামান্তরিকে। ঠিক আছে, সামান্তরিক কাকে বলে? না, যে চতুর্ভুজ অর্থাৎ ট্রাপিজিয়ামের তো একজোড়া বাহু সমান্তরাল, এই ট্রাপিজিয়ামের তির্যক বাহু জোড়াও যদি সমান্তরাল হয়ে যায় তখন সেটা কিন্তু সামান্তরিক হয়ে যায়। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহু জোড়া পরস্পর সমান্তরাল, বিপরীত বাহু জোড়া পরস্পর সমান্তরাল তাদের সামান্তরিক বলে, তাদের সামান্তরিক বলে। বুঝেছো বাচ্চারা? তাহলে দেখো, তোমাকে প্রশ্ন দিতে পারে যে ট্রাপিজিয়াম কি শর্তে সামান্তরিক হবে? না, ট্রাপিজিয়াম তখনই সামান্তরিক হতে পারে যদি ট্রাপিজিয়ামের তির্যক বাহু জোড়া সমান্তরাল হয়ে যায়, তখন সে কিন্তু আর ট্রাপিজিয়াম থাকবে না, তখন সে কিন্তু সামান্তরিক হয়ে যাবে। বা উল্টে প্রশ্ন করতে পারে যে সামান্তরিক কি ট্রাপিজিয়াম? অবশ্যই সামান্তরিক ট্রাপিজিয়াম, কারণ সামান্তরিকের তো দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তার মানে এক জোড়া সমান্তরাল। তাহলে সকল সামান্তরিকই কিন্তু ট্রাপিজিয়াম, কিন্তু ট্রাপিজিয়াম হলেই সেটা সামান্তরিক নয়। যদি ট্রাপিজিয়ামের তির্যক বাহু জোড়া সমান্তরাল হয় তবে সেটা সামান্তরিক হবে। ভালো করে শোনো, যে ট্রাপিজিয়ামের এই যে এবি আর ডিসি বাহু জোড়া আমি এঁকেছি, এরা তো সমান্তরাল নয়, এডি আর বিসি সমান্তরাল। এখন কোনো কারণে যদি এবি আর ডিসি সমান্তরাল হয়ে যায়, অর্থাৎ তির্যক বাহু দুটো সমান্তরাল হয়ে যায়, তখন তাকে আমরা বলবো সামান্তরিক। তাহলে এটা প্রশ্ন থাকে যে ট্রাপিজিয়াম কি শর্তে সামান্তরিক হবে? না, ট্রাপিজিয়ামের তির্যক বাহু জোড়া যদি সমান্তরাল হয়ে যায় তাহলে সেটা সামান্তরিক হবে। নেক্সট, সামান্তরিকের কিছু বৈশিষ্ট্য আছে। কি? সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, এগুলো মুখস্থ করতে হবে। সামান্তরিকের বৈশিষ্ট্য: সামান্তরিকের বিপরীত বাহু সমান। নেক্সট, সামান্তরিকের বিপরীত কোণ সমান। নেক্সট, সামান্তরিকের কর্ণ দুটি অসমান। নেক্সট, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হয়েছে? তাহলে এই হচ্ছে চারটে সামান্তরিকের বৈশিষ্ট্য, যে সামান্তরিকের বিপরীত বাহু সমান হবে, অর্থাৎ আমি যদি এটা নাম দিই এ বি সি ডি, তাহলে এডি আর বিসি সমান হবে এবং এবি আর ডিসি সমান হবে। বিপরীত কোণ অর্থাৎ এই কাটা কোণটা এই কাটা কোণটা সমান হবে, আর এই রাইট কোণটা সমান হবে। এবং সামান্তরিকের যে কর্ণ, এই কর্ণ দুটো কিন্তু দেখা একটা ছোট একটা বড়, অর্থাৎ সমান হবে না, অসমান হবে। আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এ ও যতটা হবে ও সি ততটা, আবার বিও যতটা হবে ও ডিও ততটা হবে। বুঝে গেছে? এইবার আসছি কাইট কাকে বলে। না, কাইট হচ্ছে যে চতুর্ভুজের সন্নিহিত বাহু জোড়া বা একজোড়া সন্নিহিত বাহু, একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি বাহুও সমান, তাকে আমরা কাইট বলবো। দেখো আমার ছবির দিকে তাকাও, আমি যে ছবিটা এঁকেছি এ বি সি ডি, দেখো এ বি আর এডি সন্নিহিত বাহু, এরা সমান। আবার দেখো বিসি আর সিডি সন্নিহিত বাহু, এটা সমান। এরকম ছবিকে আমরা বলবো কাইট। বুঝে গেছে? তাহলে এইবার আমরা আসছি কি না, কাইটের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি? না, ওইটাই বৈশিষ্ট্য যে কাইটের সন্নিহিত বাহুগুলো সমান হয়। এবার চলে আসছি আমরা সামান্তরিকের শ্রেণীবিভাগ। সামান্তরিককে আমরা আবার কতগুলো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। নেক্সট আমরা যেটা আসছি সামান্তরিকের শ্রেণীবিভাগ, অর্থাৎ সামান্তরিক থেকে আমরা আবার কি কি পাচ্ছি। তাহলে আমরা কি কি পেয়েছিলাম, ছবিটা একটু আঁকি। চতুর্ভুজকে আমরা ভাগ করেছিলাম ট্রাপিজিয়ামে, চতুর্ভুজকে আমরা ভাগ করেছিলাম সামান্তরিকে, চতুর্ভুজকে আমরা ভাগ করেছিলাম কাইটে, তাই না?
তাহলে এবার সামান্তরিক আবার বিশেষ বিশেষ শর্ত হলে তারা চরিত্রটা বদলে যায় এবং তাদের বিশেষ বিশেষ নামকরণ হয়। যেমন সামান্তরিকের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তখন সেটা একটা আয়তক্ষেত্র হয়ে যায় এবং তার নাম হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের সংজ্ঞা কি বলবো না, সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে এর বৈশিষ্ট্যগুলো কি কি? সামান্তরিকের যা বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য? বিপরীত বাহু সমান, এটা সামান্তরিকের ছিল। যেহেতু বিপরীত কোণ সমান, একটি কোণ 90 ডিগ্রি হলে প্রতিটি কোণ 90 ডিগ্রি। কর্ণ দুটির দৈর্ঘ্য সমান, আর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য। এইবার দেখো নেক্সট কি? নেক্সট হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কখন? সামান্তরিকের সন্নিহিত বাহু দুটো সমান, আমি ছবিটা এঁকে দিলাম, এইটা হয়ে গেল আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র হলে কি হবে? সন্নিহিত বাহু দুটো সমান হবে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। অর্থাৎ যে সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি কোণ 90 ডিগ্রি তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে দেখো, এই যে সন্নিহিত সামান্তরিক ছিল, এর আমরা এই বাহুটা আর এই বাহুটা, এই সন্নিহিত বাহু দুটো দেখো সমান করে দিয়েছি, আর একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এটা কি হয়ে গেছে? বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য কি? প্রতিটি বাহু সমান, কারণ সন্নিহিত বাহু সমান মানে বিপরীত বাহুগুলো সমান হয়ে গেছে, প্রতিটি বাহু সমান। নেক্সট, প্রতিটি কোণ 90 ডিগ্রি। নেক্সট, কর্ণ দুটির দৈর্ঘ্য সমান। নেক্সট, কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। শুধু সমদ্বিখণ্ডিত নয়, অর্থাৎ কর্ণ দুটির মাঝের কোণ হবে 90 ডিগ্রি। বুঝে গেছে? এরপর আসছে সব শেষের ভাগ, সেটা হচ্ছে রম্বস। রম্বসটা কি না, সামান্তরিকের সন্নিহিত বাহু দুটো যদি কেবল সমান হয় তখন তাকে বলা হতো, কোনটা 90 ডিগ্রি হবে না, শুধুমাত্র সন্নিহিত বাহু সমান হবে। তাহলে যে সামান্তরিকের সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য সমান, তাকে রম্বস বলে। ঠিক আছে? তাহলে রম্বসের কি বৈশিষ্ট্য? প্রতিটি বাহু সমান, কারণ সন্নিহিত বাহু সমান মানেই বিপরীত বাহুগুলো সমান হয়ে যাবে, তার মানে প্রত্যেকটা বাহু সমান হয়ে যাবে যেহেতু বিপরীত বাহুগুলো সমান। 2 নম্বর হচ্ছে বিপরীত কোণ সমান, যেহেতু সামান্তরিকের এটা ভাগ, বিপরীত কোণ সমান। নাম্বার 3 হচ্ছে কর্ণ দুটি অসমান, কর্ণ দুটি আর সমান হবে না, কর্ণ দুটি অসমান। আর কি? কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। হয়েছে? এই হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে আমাদের এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসবে, যেমন কোন কোন চতুর্ভুজের কর্ণ দুটি সমান হয়? তাহলে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের কর্ণ দুটো সমান হয়। কোন কোন কর্ণ দুটোর মাঝের কোণ 90 ডিগ্রি হয়? না, বর্গক্ষেত্র আর রম্বস এদের কর্ণ দুটোর মাঝের কোণ 90 ডিগ্রি হয়। বা বলতে পারে সামান্তরিক কোন শর্তে আয়তক্ষেত্র হবে? না, সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে সেটা আয়তক্ষেত্র হবে। সামান্তরিক কোন শর্তে বর্গক্ষেত্র হবে? না, সামান্তরিকের সন্নিহিত বাহু একটি কোণ 90 ডিগ্রি হলে সেটা বর্গক্ষেত্র হবে। সামান্তরিক কোন শর্তে রম্বস হবে?
না সামান্তরিকের সন্নিহিত বাহু সমান হলে তার রম্বস হবে, বা বলতে পারে আয়তক্ষেত্র কোন শর্তে বর্গক্ষেত্র হবে, না আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু যদি সমান হয়ে যায়, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ তো আলাদা হয়, এখন এই দুটোই যদি সন্নিহিত বাহু দুটো সমান হয়ে যায় তাহলে সেটা কিন্তু বর্গক্ষেত্রে পরিণত হয়ে যায়। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, যে চতুর্ভুজের শ্রেণীবিভাগ, চতুর্ভুজকে নিয়ে খেলা, চতুর্ভুজকে নিয়ে জানা যে চতুর্ভুজ কত রকমের হয়, বিভিন্ন ধরনের যে চতুর্ভুজ তাদের কি কি বৈশিষ্ট্য, যেমন ধরো আমাদের ক্লাসে বিভিন্ন আছে, রাম সে একটু মোটা, শ্যাম সে একটু রোগা, তাহলে প্রত্যেকের একটা বৈশিষ্ট্য থাকে। তা চতুর্ভুজের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ আমরা লক্ষ্য করি, তাদের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে এবং কষ্ট করে মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারি তাহলে আমরা পরবর্তীকালে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। তাই তোমাদের যেটা বাড়ির কাজ থাকবে, এটাকে ভালো করে রপ্ত করে পড়াশোনা করে 20.1 এই এক্সারসাইজ 20.1টা তোমরা বাড়িতে করে রাখবে, ঠিক আছে? তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাড়িতে অবশ্যই মাস্ক পরে থাকবে, রাস্তায় বেরোবে না, খুব কোভিড বিধি মেনে বাড়িতে থাকবে এবং সুস্থ থাকবে, ঠিক আছে? তাহলে আজকে আমার ক্লাস আমি এখানে শেষ করলাম, ঠিক আছে? আবার পরের দিন দেখা করব তোমাদের সঙ্গে।